কোভিডকালেও সুযোগ সন্ধানী দেশের কিছু বেসরকারি হাসপাতাল। আকাশ ছোঁয়া আইসিইউ শয্যার বিল, দালালের খপ্পরে পড়ে নিঃস্ব অনেকে, নজরদারি বাড়ানোর তাগিদ। ফোন দেওয়ার পরে বললো 15-16 হাজার টাকা হবে, না আসার পরে তো শুনি 40। 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সেখানেও ব্যবস্থা নিব। করোনার থাবায় মৃত্যুপুরে নয়াদিল্লি, প্রতি 4 মিনিটে একজনের মৃত্যু। ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে ইউরোপ জুড়ে শঙ্কা। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুতে সমানতালে চলছে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। আগামী বছরের মার্চেই চালুর আশা। চুরি, বারান্দার গ্রিল কেটে বাসায় ঢুকে মুহূর্তেই লুটে নেয় মালামাল। রাজধানীতে পুলিশের অভিযানে মূল হোতা সহ গ্রেফতার 5। চট্টগ্রামে পেশাজীবীদের টার্গেট করে প্রেমের সম্পর্ক, কৌশলে ডেরায় নিয়ে জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ। নারীসহ চক্রের 2 সদস্য আটক। এবং আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। করোনার কারণে দেশে থাকছে না বিশেষ আয়োজন। অধিকার আদায়ের দাবিতে জার্মানিতে পদযাত্রা। শুরুতেই করোনা প্রসঙ্গ। করোনাকালীন তীব্র সংকটে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ শয্যার বিল আকাশ ছোঁয়া। মানুষের বিপদের সুযোগে অনেক হাসপাতালে নতুন করে খোলা হচ্ছে নাম সর্বস্ব আইসিইউ ইউনিট। দালাল চক্রের খপ্পরে পড়ে রোগী ভর্তি করানোর পর নিঃস্ব হচ্ছেন অনেকে। এসব ক্ষেত্রে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। মুমূর্ষু অবস্থায় রাজধানীর কিওর হাসপাতালের আইসিইউ থেকে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় 50 আঞ্জুমান আরাকে। এখানে রোগী সুস্থতা বোধ করলে দুটি আইসিইউ এর প্রতিদিনের ব্যয় এবং মানের পার্থক্য নজরে আসে স্বজনদের। আমার ওখানে হলো 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। কনসালটেন্ট অনেক সময় আসে, অনেক সময় আসে না। ওদের স্টাফদের ব্যবহার খুবই খারাপ। ওইখানে সবকিছুই চার্জ বেশি ছিল। যে ইনজেকশনটা আমরা বাইরে থেকে 3700 দিয়ে কিনতাম, ওনাদের এখানে 4500। কিওর হাসপাতালের সেবা নিয়ে ভোগান্তির কথা জানালেন বর্তমানে ভর্তি থাকা রোগীদের স্বজনরাও। প্রিয়জনের জীবন বাঁচাতে আরো অনেক আইসিইউ এর অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগীরা। ফোন দেওয়ার পরে উনি বললো যে এখানে আপনার আইসিইউ খরচ, মেডিসিন টেস্ট এগুলো সহ 15-16 হাজার টাকা হবে, না আসার পরে তো শুনি 40। আর মেডিসিন টেস্ট এগুলো হচ্ছে সব আমাদের। ইনফেকশন কি বলছে যে ডিটারজেন্ট দিয়ে হয়তো রুমটা ক্লিন করছে আর ডেটল দিয়ে, এটাই হচ্ছে যে ইনফেকশন ক্লিয়ার হিসাবে। বিল বাড়াতে অপ্রয়োজনে রোগীকে আইসিইউতে নেবার ঘটনা অহরহ ঘটছে বলে অভিযোগ বিশেষজ্ঞদেরও। তাদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশের জাতীয় গাইডলাইন মানছেন না অধিকাংশ বেসরকারি হাসপাতাল। 60 থেকে 70 লিটার পর্যন্ত অক্সিজেন আমরা ওয়ার্ডে দেই। প্রাইভেট হসপিটালগুলোর পলিসি হলো 15 লিটারের বেশি অক্সিজেন লাগলেই তারা আইসিইউতে নিয়ে যায়। তাহলে আইসিইউতে ঢোকা মানেই আইসিইউ রিলেটেড আপনি খরচে পড়ে যান। যারা আসলে প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে তাদের সবার আইসিইউ প্রয়োজন নাই, তাদেরকে ফ্লোরে বা ওয়ার্ডে চিকিৎসা করা যেত, শুধু একটু পলিসির পার্থক্যর প্রয়োজন। গ্রেডিং এর আওতায় নিয়ে আসা যাচ্ছে না বেসরকারি হাসপাতালগুলোকে। এজন্য মান অনুযায়ী আইসিইউ এর বিলও নির্ধারণ করা যাচ্ছে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সেখানেও ব্যবস্থা নিব। কোনো অবস্থাতেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবার সুযোগ কাউকেই দেয়া হবে না। রোগীদের অভিযোগ, কোভিড হাসপাতালের সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্স চালকরা অনেক সময় বিভিন্ন হাসপাতালের নাম সর্বস্ব আইসিইউতে রোগীদের নিয়ে যাচ্ছেন, যেখানে লাখ লাখ টাকা ব্যয় করেও রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। দালাল চক্র ঠেকাতে সবখানে কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মহামারী করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটিতে প্রতি 4 মিনিটে একজনের মৃত্যু হচ্ছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। সবশেষ দেশটিতে একদিনে শনাক্ত হয়েছেন রেকর্ড 4 লাখেরও বেশি, মারা গেছেন 3500-এর বেশি। এ অবস্থায় হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সংকট। এর দায় রাজ্য সরকারের উপর চাপাচ্ছেন সাধারণ মানুষ।
অক্সিজেনের অভাবে মাকে বাঁচাতে না পেরে মেয়ের এই আর্তনাদ বলে দিচ্ছে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে দিল্লির করোনা পরিস্থিতি। 2 দিন চেষ্টা করেও মায়ের জন্য হাসপাতালে একটা বেডের ব্যবস্থা করতে পারেনি অসহায় মেয়েটি। রাত থেকে আমরা সারা দিল্লি ঘুরেছি, কোথাও কোনো ব্যবস্থা করতে পারিনি। আমরা সত্যিই অসহায়। ভারতের রাজধানীর সরকারি কিংবা বেসরকারি কোনো হাসপাতালেই নেই বেড। অক্সিজেনের জন্য হাহাকার তো আছেই। এর মধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানান নেই করোনার ভ্যাকসিনও। শহরে এখন দেওয়ার মতো কোনো ভ্যাকসিন নেই। দিল্লি সরকার বেসরকারি সংস্থা থেকে ভ্যাকসিন কেনার চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে দিল্লিতে প্রতি 4 মিনিট অন্তর অন্তর একজন করে করোনা রোগীর মৃত্যু হচ্ছে। শহরটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে 15,000-এর বেশি মানুষ, আর মোট আক্রান্তের সংখ্যা 11 লাখের বেশি। রাহানুল রানা, সময় সংবাদ। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে ইউরোপ জুড়ে বাড়ছে শঙ্কা। এর মধ্যেই ভারতে ভয়াবহ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিভিন্ন চিকিৎসা সামগ্রী নিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় কমিশন, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। বায়োএনটেকের টিকা ভারতের নতুন করোনার ভ্যারিয়েশনকে রুখতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের প্রধান। এদিকে শিশুদের জন্য ভ্যাকসিন তৈরি ঘোষণায় আনন্দিত জার্মান নাগরিকরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। করোনার নতুন ভেরিয়েশনে বিপর্যস্ত ভারতকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ। প্রায় 80 কোটি ইউরোর এই সাহায্যের তালিকায় রয়েছে অক্সিজেন, ভেন্টিলেটর, রেমডেসিভির সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী। ইতোমধ্যে ইউর অন্যান্য দেশের মতো জার্মানিও 12 কোটি ইউরোর চিকিৎসা সামগ্রী সহ সেনাবাহিনীর 16 জনের একটি দল পাঠিয়েছে ভারতে। এমন মানবিক উদ্যোগে খুশি জার্মান নাগরিকরা। ইউরোপীয় কমিশন এবং জার্মানি চিকিৎসা সরঞ্জাম দিয়ে যেভাবে ভারতে সাহায্যের হাত বাড়িয়েছে সেটাকে স্বাগত জানাই। আমি মনে করি এটাই মানবিকতা। আশা করি ভারত তাদের সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠবে। এদিকে করোনার ভারতীয় ভেরিয়েন্টের বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যকরী বলছেন বায়োএনটেকের প্রধান উগুর শাহিন। এরই মধ্যে বয়স্কদের টিকার পাশাপাশি 12 থেকে 15 বছরের শিশুদের জন্য টিকা তৈরির ঘোষণায় আনন্দিত জার্মানির স্থানীয়রা। অবশেষে শিশুদের জন্য করোনা টিকা তৈরি হবে ব্যাপারটা আনন্দের ও সময় উপযোগী সিদ্ধান্ত, কারণ শিশুদের মাধ্যমে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। আশা করছি আগামী জুন থেকে শিশুরা টিকা পেলে আবারও প্রাণ ভরে খেলতে পারবে, একই সাথে করোনার নিত্য নতুন ভ্যারিয়েশন থেকে রক্ষা পাবে। করোনার এমন পরিস্থিতিতে ভারত সহ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও ব্রিটেনের নতুন স্ট্রেন থেকে রক্ষায় বিশ্বের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। জার্মানির সাধারণ নাগরিকরা মনে করছেন শুধু করোনার মহামারী নয়, বরং যে কোনো দুর্যোগ কিংবা মানবিক বিপর্যয়ে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসাই পারে এই পৃথিবীকে বাঁচাতে। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। সেতুতে উঠলে মনে হবে আপনি আকাশে উঠছেন। পর্তুগালে এমনই এক ঝুলন্ত সেতু করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। পথচারী পারাপারে বিশ্বের সবচেয়ে বড় সেতু নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময় 2022 সালের মার্চেই পদ্মা সেতুর কাজ শেষ হওয়া নিয়ে কোনো সংশয় দেখছে না সেতু কর্তৃপক্ষ। তবে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও কাজ চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ মানছেন তারা। এপ্রিলের শেষে কাজের সার্বিক অগ্রগতি দাঁড়িয়েছে 85.50%। প্রকল্প এলাকা ঘুরে আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। নানা কটূক্তি আর ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে স্বপ্নযাত্রা 2014 সালের শেষের দিকে। দীর্ঘ এই পথ চলায় হাজারো মানুষের কঠোর শ্রম আর একনিষ্ঠতায় এক সময়ের স্বপ্ন আজ রূপ নিতে যাচ্ছে বাস্তবে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মা। চারিদিকে কোভিড সংক্রমণের ভীতি, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত জীবন জীবিকা। তবু এক মুহূর্তের জন্য থেমে নেই নির্মাণযজ্ঞ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পদ্মায় কাজ চলছে 3 শিফটে। প্রমত্তার 2 পারের সংযোগ স্থাপনের স্বপ্ন পূরণের পর মানুষ এবার ক্ষণ গুনছে সেতু পারাপারের। কল্পনা করতে এত সুন্দর পদ্মা সেতু। করোনার ভিতরেও তারপর বন্ধ নাই, কাজ চলতেছে। ব্রিজ
আশা করি অতি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাব। সেতুতে সমান তালে চলছে রোডওয়ে এবং রেলওয়ের স্ল্যাব বসানোর কাজ। এছাড়া এগিয়ে নেওয়া হচ্ছে ভায়াডাক্ট, প্যারাপেট ওয়াল, গ্যাস পাইপলাইন, পাওয়ার ট্রান্সমিশন লাইন সহ আরও অনেক কর্মযজ্ঞ। এই মুহূর্তে মূল সেতুর অগ্রগতি 93.25%, নদী শাসন 83% এবং সার্বিক অগ্রগতি 85.50%। রোডওয়ে স্ল্যাব আমাদের 41টার মধ্যে 33টার বেশি স্ল্যাব আমাদের হয়ে গেছে। রেলেরও 35টার মতো হয়ে গেছে। প্যারাপেট ওয়ালের কাজ আমাদের 70%-এর উপরে হয়ে গেছে। নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশাবাদ কর্তৃপক্ষের। কোভিড পরিস্থিতির কারণে আমাদের প্রোগ্রেস আমাদের কাঙ্ক্ষিত মাত্রা থেকে কিছুটা স্লো। তো কাজেই এইটাকে আমাদের কাজটা যেন আমরা চলমান রাখতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে চলমান পদ্মা সেতুর প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানো হলেও বাড়েনি খরচের পরিমাণ। কোটি মানুষের স্বপ্ন সেতু এই পদ্মাকে ঘিরে কম হয়নি ষড়যন্ত্র। এখনও আছে নানা প্রাকৃতিক বৈরিতা, আছে মহামারীর চোখ রাঙানি। তবে সবকিছুকে পায়ে ঠেলে সমান তালে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চেই খুলে দেয়া হতে পারে বাঙালির গৌরব আর অহংকারের পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সকালের সময় আরও থাকছে। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 6টি অভয়াশ্রমে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা। দিনে টার্গেট, রাতে চুরি। রাত জেগে নির্ভয়ে চুরি করতে ইয়াবা সেবন তাদের রুটিন ওয়ার্ক। রাজধানী দাপিয়ে বেড়ানো 5 সদস্যের চোরের দলটিতে ভাগ করা থাকে দায়িত্ব। মূল হোতাসহ পুরো দলটিকে গ্রেফতারের পর পুলিশ বলছে মূলত গ্রিল কেটে চুরি করে থাকে চক্রটি। সহস্রাধিক চুরির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বুলবুল রেসার রিপোর্ট। বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা, গভীর রাত, ফাঁকা কক্ষের এদিক সেদিক বিচরণ, সন্ধান মূল্যবান কোনো কিছুর। নগদ টাকা, ল্যাপটপ সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট। ক্লোজড সার্কিট ক্যামেরার এই দৃশ্য রাজধানীর উত্তরার একটি অফিসের। ভিতরে সবকিছু তছনছ, প্রতিটা আলমারি, ক্যাবিনেট সব ভাঙ্গা এবং জিনিসপত্র তছনছ হয়ে আছে। মুহূর্তের মধ্যে আমরা আপনার এয়ারপোর্ট পুলিশ স্টেশনকে ইনফর্ম করি, ওনারা আসেন। আসার পর ওনারা ইনভেস্টিগেশন করে যে জিনিসগুলি খোয়া যায় আমরা সেগুলিকে নোট করি এবং আমরা একটা সাধারণ ডায়েরি করি। সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ শনাক্ত করতে সক্ষম হয় 5 সদস্যের একটি চোর চক্রকে। রাজধানীর বিভিন্ন এলাকার বাসা এবং অফিসে চুরি করা এই চক্রটি কয়েকটি ভাগে ভাগ হয়ে চুরি করতে বের হয়। ভাগ করা থাকে দায়িত্ব। চক্রের সদস্য নজরুল ওরফে সোহাগ মূল চুরির কাজটি করে। গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে সে। পিকআপ ভ্যান নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে রিপন। দলনেতা আব্দুল গাফফার বাইরে থেকে অবস্থা পর্যবেক্ষণ করে। চোরাই পণ্য বন্টনের দায়িত্বও তার। আরেক সদস্য মাসুদ বাইরে থেকে মূল চোরকে তথ্য আদান প্রদান করে, আর বাকি থাকা মাসুদ তালুকদার চোরাই পণ্য অনলাইনে বিক্রি করে। পুলিশ বলছে দিনের বেলা টার্গেট নির্ধারণের পর মধ্যরাতে অপারেশনে বের হয় তারা। চুরির আগে সবাই মিলে ইয়াবা সেবন তাদের নিয়মিত অভ্যাস। তাদের ভাষ্যমতে ইয়াবা সেবন করলে তাদের যে একটা অলৌকিক শক্তি তাদের মধ্যে আসতো তাদের শরীরে, এবং এই শক্তির পাশাপাশি তারা রাতও জাগতে পারতো। তাদের কাজ ছিল দিনের বেলা তারা যে বাসা অথবা অফিসে চুরি করবে সেটা দিনের বেলা রেকি করতো, আর রাতের বেলা সেই বাসায় গিয়ে তারা গ্রিল কেটে ওই বাসা প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ল্যাপটপ, এই আইটেমগুলি মূলত তারা চুরি করত। চক্রের সবার বয়স 20 থেকে 30। কিশোর বয়স থেকে চুরি করতে করতে তারা এখন পাকা চোরে পরিণত হয়েছে। এদের ভাষ্যমতে এরা ছোটবেলা থেকে চুরির সাথে জড়িত। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রথমে ফোনের সম্পর্ক স্থাপন, এরপর কৌশলে বাসায় ডেকে নেয়া, সবশেষ আটকে রেখে টাকা আদায়। বিভিন্ন পেশাজীবীরাই তাদের মূল টার্গেট। এমনকি এই চক্রের হাতে একজন প্রাণও হারিয়েছে। দুদকের সাবেক পিপিকে জিম্মি করে টাকা আদায় করতে গিয়ে 2 জন আটক হওয়ার পর বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশি অভিযানে জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে ডবলমুরিং থানা কার্যালয়ে আসেন দুদকের সাবেক পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ। মামলা সংক্রান্ত পরামর্শের কথা বলে জিম্মি করা হয়েছিল, তাকে মুক্তিপণ নিতে মারধরও করা হয়েছে। 20,000 টাকা দাবি করে, 20,000 টাকা না দিলে আপনি যেতে পারবেন না, তারপরে একটা দানি আসে আমাকে মেরে ফেলবে হুমকি দেয়।
এই হিসেবে আমাকে 2 ঘন্টা আটক করছে। পরে আমি সংশ্লিষ্ট পুলিশ থানা কর্তৃপক্ষকে খবর দিয়েছি, পুলিশকে আমাকে উদ্ধার করছে। আইনজীবীকে উদ্ধারের পাশাপাশি এই জিম্মি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় 2 জনকে। এর মধ্যে আটক হওয়া হীরা ওরফে সোনিয়া একটি হত্যা মামলার আসামি। এ ধরনের জিম্মি করে একজনকে বহুতল ভবনের 6 তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফোন করেননি, লাস্টে পর দিয়ে এলাকার ছেলেরা উঠে ওরা টাকা দাবি করে। আমাদের কাছে যখন আনে তখন আমরা টাকা দাবি করি আর কি মানুষ থেকে, 10,000 5,000 এরকম। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃত 2 জনেই স্বীকার করেছে নগরীর বিভিন্ন স্থানে রয়েছে তাদের গোপন আস্তানা। আবার এসব আস্তানার নেতৃত্ব রয়েছে বেশ কজন নারী। এর আগে পুলিশি অভিযানে একাধিকবার গ্রেপ্তার হলো দলের প্রধান। নারীরাই তাদের জামিনে মুক্ত করে আনে। এই কাজ করতে গিয়ে কিন্তু তারা একজনকে হত্যাও করেছে। তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এখানে একাধিক নারী সদস্য এবং পুরুষ সদস্য এই চক্রের সাথে জড়িত। পুলিশ জানায় আটককৃত সোনিয়া এবং ইমরানের বিরুদ্ধে 3টি করে মামলা রয়েছে। গত কয়েক বছরে এই চক্রটি অন্তত 50 জনকে জিম্মি করে আদায় করেছে মুক্তিপণ। কমল দে, সময় সংবাদ। ঝুঁকিপূর্ণ পণ্য খালাসে নিরাপত্তা সরঞ্জাম ও চিকিৎসার জন্য দাবি করা একটি হাসপাতাল আজও পাননি বেনাপোল বন্দর শ্রমিকরা। সামান্য মজুরি থেকে তাদের সঞ্চয়ের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগেরও কোনো সুরাহা হচ্ছে না। এছাড়া কেবল কর্তৃপক্ষের আশ্বাসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে মজুরি সহ তাদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি। আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। স্থলপথে দেশের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয় বেনাপোল স্থলবন্দরে। শরীরের রক্ত ও ঘাম ঝরিয়ে করোনাকালেও রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছেন এ বন্দরের শ্রমিকরা। এসিড কন্টেইনার সহ ভারী ভারী মালামাল হাতে করে খালাস করতে হয় তাদের। এমনকি বন্দরে আগুন লাগলে জীবনের ঝুঁকি নিয়ে তা নেভানোর কাজও করেন তারা। এসিডে পুড়ে মৃত্যু ঘটনার পরও এসব ঝুঁকিপূর্ণ কাজে তাদের দেয়া হয়নি নিরাপত্তা সামগ্রী। এমনকি দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি শ্রমিক আর বন্দরবাসীর চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি। অ্যাসিড খালি করতে গেলে আমাদের বিশাল একটা ভয় করে, তার কারণ আমরা একটা হাতের কভার পাই না, একটা হেলমেট পাই না। আমাদের সেইভাবে একটু মজুরি বৃদ্ধি করার জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি। প্রধানমন্ত্রী বেনাপোলের গুরুত্ব অনুধাবন করে যাতে অনতিবিলম্বে এখানে 50 শয্যা একটি হসপিটাল করা হয়, আমরা জোর দাবি জানাচ্ছি। কাঙ্ক্ষিত মজুরিটুকু পান না শ্রমিকরা। সামান্য মজুরি থেকে সঞ্চয় করা কয়েক কোটি টাকাও আত্মসাতের অভিযোগ উঠেছে শ্রমিক সংগঠনের কিছু নেতাদের বিরুদ্ধে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালেও কোনো সুরাহা হয়নি। তাদেরকে শোষিত করে এই বেনাপোল বন্দরের শ্রমিকদেরকে জিম্মি করে তারা অনেক অর্থ আত্মসাৎ করেছে। ডেঞ্জার কন্ডিশনে কাজ করবে, তাদের পায়ে বুট দিতে হবে, হাতে হ্যান্ড গ্লোভস থাকবে, মাস্ক থাকবে। শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়াতে চেষ্টা করা হচ্ছে বলে জানালেন বন্দর পরিচালক। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং শ্রমিকদের যাতে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি পায় সেই জন্য আমরা নির্লসভাবে চেষ্টা করে যাচ্ছি। বেনাপোলে স্থলবন্দরের যাত্রা শুরু হয় 1972 সালে। আমদানি রপ্তানি ও পণ্য খালাসে বন্দরটিতে কাজ করছেন প্রায় 2000 হ্যান্ডলিং শ্রমিক। সময় সংবাদ, বেনাপোল। সকালের সময় আরও থাকছে। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কাটিমন জাতের আমের বাগান। কাঁচা পাকা ফলে ছেয়ে গেছে গাছ। বছরে ফলন হয় 3 বার। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। ভোর থেকেই শিকার করা ইলিশ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছেন তারা। সে খবর জানাতে মেঘনাপাড়ে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক। সাদিয়া, গত মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ ধরা শুরু হয়েছে। শুধু ইলিশ নয়, ইলিশের সঙ্গে অন্যান্য মাছও ধরা শুরু করেছেন যে জেলেরা। তাদের একটা দীর্ঘ অপেক্ষা ছিল, অর্থাৎ এই অভয় আশ্রম যে কর্মসূচি ছিল জাটকা সংরক্ষণের 2 মাসে, সেই 2 মাস কেটে যাওয়ার পরেই তারা পুরোদমে প্রস্তুতি নিয়ে এই নদীর চষে বেড়াচ্ছেন। আমি ভোর থেকে চাঁদপুরের পদ্মা মেঘনার বেশ কিছু এলাকা ঘুরেছি এবং দেখেছি যে জেলেরা জাল ফেলছেন, তবে জালে যে কাঙ্ক্ষিত তাদের একটা লক্ষ্য ছিল যে ইলিশ বা সহ অন্যান্য মাছ পাবেন, আসলে সেই মাছের দেখা এখনো মিলছে না। জেলেদের কথা হচ্ছে আসলে এখন মৌসুম নয়, ইলিশে ধরার একটা সময় আছে, বিশেষ করে ভাদ্র আশ্বিন এবং ভরা বর্ষায় কি মূলত ইলিশ ধরা পড়ে। এখন ইলিশের সঙ্গে অন্যান্য যে মাছগুলো ধরা পড়ছে তুলনামূলকভাবে সংখ্যায় তা তেমন নয়। জেলেদের সেই দিক থেকে একটু কষ্ট আছে। তারা বলছেন যে একদিকে লকডাউন, অন্যদিকে সামনে ঈদ উৎসব হবে, তার মধ্যে এখন রোজা পালন করছেন অনেকেই। সেই পরিস্থিতিতে তাদের যে পারিবারিক
পারিবারিক যে খরচ এবং কিস্তির যে ধার দেনা সব কিছু মিলিয়ে আসলে তারা তেমন একটা সুখের মধ্যে নেই। তো এই অসুস্থতা মানসিকতা যে একটা জেলেদের একটা অংশ ছিল, অর্থাৎ যারা জাটকা নিধন করেছে তাদের প্রতিও জেলেদের একটা ক্ষোভ ছিল যে আমরা অনেকেই জাটকা নিধনে যোগ দেইনি, তবে যারা জাটকা নিধন করেছে তারাও এখনো কিন্তু সুযোগটি নিচ্ছে। অর্থাৎ 2 মাসের সরকারি যে নিষেধাজ্ঞা সেটি পালনকালে এক শ্রেণীর জেলে যেমন জাটকা নিধনে ব্যস্ত ছিল, তারা এখন আবার অন্য জেলেদের সঙ্গে যোগ দিয়ে সেই নদীতে হরদম মাছ শিকারে নেমে পড়েছেন। এই বিষয়টি আসলে অনেকটা যারা প্রকৃত জেলে তাদের জন্য আসলে একটা সুখকর খবর নয়। তারা আমাকে আরও জানিয়েছেন যে তারা যেই ঋণের দায় দেনা আছেন, অর্থাৎ গত 2 মাস তাদের যেই বন্দি জীবনযাপন ছিল সেই জীবনযাপন থেকে বেরিয়ে এসে এখন যদি কাঙ্ক্ষিত মাত্রায় যদি নদীতে ইলিশ অন্যান্য মাছ শিকার করতে না পারেন তাহলে তাদের সেই অভাবগুলো, অর্থাৎ যেই অতীতের যে ধার দেনা সেটি আসলে পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ ছোট ছোট এই ঋণের কিস্তিগুলো এখন পর্বত সম যদি হয়ে যায় সেক্ষেত্রে এটি পরিশোধ করা তাদের জন্য একটা প্রচণ্ড ঝুঁকি হবে। আমাকে চাঁদপুরে জেলা প্রশাসক জানিয়েছেন যে গত 2 মাস ধরে জেলেদের যেই প্রণোদনা দেওয়া হয়েছিল খাদ্য সহযোগিতা সেটি আসলে বন্ধ করে দেওয়া হবে, কারণ সেটি দিলে আসলে একটা সেখানে বৈষম্য থেকে যায়। সেক্ষেত্রে জেলা প্রশাসক নতুন করে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন যে জেলেদের একটি বিশেষ কার্ড হবে, ব্যাংক হিসাব হবে, সেই হিসাবে তাদের একটা অঙ্কের টাকা চলে যাবে, সেই টাকা দিয়ে হয়তো তারা 2 মাস জীবনযাপন করতে পারবে। এই ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনায় নতুন করে মাছ ধরার শেষ প্রস্তুতি। গড়ে উঠেছে কাটিমন জাতের আমের বাগান। পাকা কাঁচা আমে ভরে গেছে বাগান। এই আমের ব্যাপক চাহিদাও রয়েছে বাজারে। 13 বছর আগে প্রথম চুয়াডাঙ্গায় জীবননগরে লাভজনক কাটিমন আমের বাগান গড়ে ওঠে। বছরে 3 বার কাটিমন আম পাওয়া যায়। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চুয়াডাঙ্গা জীবননগরে বাঁকা গ্রামের নার্সারি ব্যবসায়ী আবুল কাশেম 2008 সালে কাটিমন আম গাছের ডাল দিয়ে 2টি চারা তৈরি করেন। আবুল কাশেমের বন্ধু থাইল্যান্ড থেকে কাটিমন আম গাছের ডাল নিয়ে আসেন। এরপর প্রতি বছর কলম পদ্ধতিতে এই কাটিমন গাছের চারা তৈরির কাজ করেন। 2015 সালে 6.5 বিঘা জমিতে কাটিমন আম বাগান তৈরি করেন। পরে বাণিজ্যিকভাবে 28.5 বিঘা জমিতে আম বাগান গড়ে তোলেন। বাগানে প্রায় 3000-এর মতো গাছ রয়েছে। বাগানে মুকুল আর থোকায় থোকায় ঝুলছে পাকা কাঁচা আম। বছরে আশ্বিন, জ্যৈষ্ঠ ও বৈশাখ মাসে কাটিমন বাজারে বিক্রি হয়। সুঘ্রাণ কাটিমন আম কাঁচা পাকায় মিষ্টি, আর পাকলে রং হালকা হলদে আর ভেতরের রং টকটকে হলুদ, খেতে সুস্বাদু ও মিষ্টি। বছরে বিঘায় বাগান পরিচর্যায় খরচ হয় 35,000 টাকার মতো। একটি গাছ থেকে 20 থেকে 25 কেজি আম পাওয়া যায়। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে 200 টাকা দরে। অফ সিজনে প্রথমে একটা মুকুল আসলো, তারপরে আবার সিজনে, এভাবে আপনার বছরে 3 বার আপনার মুকুল আসলো। পাকলি মনে করা যে খুব হলুদ, ওর ভিতরে কাটলেও হলুদ, মানে খুব কড়া মিষ্টি আমরা। 1 বিঘা জমিতে 100 গাছ ধরে। কীটনাশক, সার, শ্রমিক দিয়ে 30,000-25,000 টাকা এটা খরচ আসে। কাটিমন গাছ লাগানোর 1.5 বছর পর থেকে আম ধরতে শুরু করে। কৃষি গবেষণা ইনস্টিটিউট আমের জাতটি মিষ্টি বলে নিশ্চিত করেন। কৃষি বিভাগ তাকে সবসময় এটার প্রযুক্তিগত পরামর্শ দিয়ে যাচ্ছে এবং এই চারাটা যাতে সারা দেশে ছড়িয়ে যায় সেজন্য আমরা সবসময় এটার প্রচার করছি। কাটিমন এই আম বাগানে বছরে 3000 গাছ থেকে 40,000 কেজির মতো আম উৎপাদন হয়। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নাটোরে তরমুজ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে দর নির্ধারণ করে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। পাইকারি পর্যায়ে সর্বোচ্চ 40 টাকা এবং খুচরা সর্বোচ্চ 45 টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত জানাতে শহরের হরিশপুর বাইপাস মোড়ে তরমুজের পাইকারি বাজারে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সাদিয়া যেমনটি বলছিলেন, আজকে থেকে কিন্তু স্থানীয় প্রশাসন নাটোরের তরমুজ বাজারগুলোতে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। এই নতুন দাম নির্ধারণের প্রেক্ষিতে প্রতি কেজিতে সর্বোচ্চ 25 টাকা পর্যন্ত কমে এসেছে। পাইকারি পর্যায়ের এই নাটোরের হরিশপুরের এই বাজারটিতে, যেটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দাম নির্ধারণ করা হয়েছে, যে বিষয়টি বলতে পারি আমরা যে 1 থেকে 3 কেজির মধ্যে পাইকারি দাম 20 টাকা এবং 4 থেকে 6 কেজি পাইকারি দাম 30 টাকা এবং 6 কেজির উপরে 40 টাকা বিক্রি করতে হবে। পাশাপাশি খুচরা পর্যায়ে এই 3 প্রকার ভেদে 25 টাকা, 35 টাকা ও 45 টাকায় বিক্রি করতে হবে বলে স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে। সাদিয়া, যে বিষয়টি বলতে পারি, রমজানের শুরুতেই তরমুজের দাম কিন্তু স্বাভাবিক পর্যায়ে থাকলেও হঠাৎ করে রমজানের 5 থেকে 60
মাসটি যাওয়ার পর তরমুজের দাম বৃদ্ধি হতে থাকে। এক পর্যায়ে এই তরমুজ এর দাম যেটি 65 খুচরা পর্যায়ে 65 টাকা কেজিতে পৌঁছায়। এর প্রেক্ষিতে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার শাহ গত বৃহস্পতিবারের দিন তরমুজ বিক্রি পাইকারি আড়তগুলোতে বন্ধ করে দেন এবং কেজি হিসাবে তিনি সরাসরি বিক্রি বন্ধ করে দেওয়ার পরে গতকাল দুপুর পর থেকে এখানে আড়তদার, ব্যবসায়ী, কৃষকদের নিয়ে একটি বৈঠক হয়। বৈঠকের পর গতকাল বিকালে এই দাম নির্ধারণ হয়। এই দাম নির্ধারণের পর থেকে আজ সকালে আমি হরিশপুরের এই 8টি আড়তে দেখছি পর্যাপ্ত পরিমাণ তরমুজ আসলেও নতুন দামে বিক্রি হচ্ছে। নতুন দামের বিক্রির প্রেক্ষিতে কেজি প্রতিতে প্রায় 25 টাকা এবং 20 টাকা কমে আসায় সাধারণ ক্রেতাদের একটি স্বস্তিতে পড়েছেন। বিশেষ করে যে তাপদহর কারণে ইফতারে যে তরমুজের চাহিদা, এই তরমুজের চাহিদার কারণে অতিরিক্ত দামে নাভিশ্বাস উঠে এসেছিল, সেটি কিন্তু এখন স্বাভাবিক পর্যায়ে আসছে বলে ক্রেতারা সেটি বলছেন। একটি বিষয় যদি আমি নাটোরের আবাদ বলতে পারি, এবার চলতি বছর 620 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে 210 হেক্টর তরমুজ বাজারজাত করা হলেও বাকি কিন্তু 3 ভাগের 1 ভাগ তরমুজ এখনো বাজারজাত করা হয়নি। তবে ব্যবসায়ীরা যেটা বলছে, তারা অতিরিক্ত দামে কিনেছেন এবং অতিরিক্ত তাই দামটা আরো 2-3 দিন পর থেকে নির্ধারণ করলে তারা অতিরিক্ত দামের কেনার কারণে লোকসানে পড়তে হয়। তবে এক কথা বলতে পারি যে সাধারণ ক্রেতারা কিন্তু খুশি হয়েছে। সাদিয়া, এই ছিল নাটোরের তরমুজের বাজারের আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নাটোর শহরের হরিশপুর বাইপাস মোড়ে তরমুজের পাইকারি বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী। আক্রান্ত রোগীদের অনেকেই দৈনন্দিন কাজে সরাসরি খালের পানি ব্যবহার করছে। এতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সম্প্রতি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের অনুসন্ধানে পাওয়া গেছে এ তথ্য। জেলা প্রশাসন বলছে সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে। গত মার্চ মাস থেকেই বরগুনায় প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। কারণ খুঁজে বের করতে অনুসন্ধানে নামে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের 6 সদস্যের একটি দল। সম্প্রতি প্রকাশিত তাদের অনুসন্ধান প্রতিবেদনে দেখা যায়, বরগুনার খালগুলোর পানিতে অতিরিক্ত মাত্রায় কলেরার জীবাণু রয়েছে। আক্রান্তদের 70 ভাগই খালের পানি ব্যবহার করছেন। খালের পানির ব্যবহার কমেনি এখনো। অধিকাংশের দাবি, বৃষ্টির অভাবে পুকুরে পানি নেই। গ্রামগুলোর অধিকাংশ নলকূপও অকেজো দীর্ঘদিন, তাই বাধ্য হয়েই খালের পানি ব্যবহার করছেন তারা। থাকতে পারে টিউবওয়েল একটা আছে, অকেজা, পুকুর নাই, কল নাই, না অবগত হয়। এই জন্য তো আমার খালে আসতে হয়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র নলকূপের পানি ব্যবহারের নির্দেশনা দিচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। পান করার জন্য হোক, দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য, অজু হোক, গোসল হোক, যেটাই হোক, সেটার জন্য অবশ্যই টিউবওয়েলের পানি এখন ব্যবহার করতে হবে। তবে জেলা প্রশাসনের দাবি, জনসচেতনতা তৈরির সাথে সাথে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নলকূপ স্থাপনের কাজ শুরু করা হয়েছে। পর্যাপ্ত টিউবওয়েল এখানে স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই সাথে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি যে তারা যেন খাল বা বিলের পানি ব্যবহার না করে টিউবওয়েলের পানি ব্যবহার করেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন অনুসারে জেলার 20 ভাগ মানুষের বাড়িতে বা বাড়ির নিকটে বিশুদ্ধ পানির নলকূপ রয়েছে। সময় সংবাদ, বরগুনা। খেলতে খেলতে হঠাৎই পা পিছলে নির্মাণাধীন বাড়ির পাইলিংয়ের গর্তে পড়ে যায় একটি কুকুরছানা। ছানাটি গর্তে আটকা পড়লে মা কুকুরটি চিৎকার করতে থাকে। ঘটনাটি দেখে পাশের ভবনের এক গৃহবধূ ফায়ার সার্ভিসে খবর দেন। 2 ঘন্টার অভিযান শেষে ছানাটিকে জীবিত উদ্ধার করতে পেরে খুশি সিরাজগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা। কুকুরছানা উদ্ধার অভিযানের বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুঞ্জ, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের পৌর এলাকার পুরাতন পোস্ট অফিস রোডে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্তে একটি কুকুরছানা খেলতে খেলতে পা পিছলে পড়ে যায় প্রায় 12 ফুট গর্তে। এরপর মা কুকুরটি গর্তের পাশে বসে চিৎকার করতে থাকলে বিষয়টি নজরে আসে পাশের ভবনের এক গৃহিণীর। তিনি ছানাটি বাঁচানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেন। আমার মনে হয়েছে একটা প্রাণ জীব তো চলে যাবে, এই জন্য আমি বাধ্য হয়ে ফায়ার সার্ভিসে ফোন করছি। মানুষ হিসেবে জীবের প্রতি যেটুকু দয়া করা যায় আর কি, সেই জন্য। তো এইটুকুই আমি চাইতেছিলাম যে যাই হোক প্রাণটা উদ্ধার হোক আর কি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় দেয়াল ভেঙে গর্ত করে ছানাটির কাছে যায় তারা। 2 ঘন্টার সফল অভিযানে কুকুরছানাটিকে জীবিত উদ্ধার করে। একটি প্রাণীকে বাঁচাতে এমন অভিযানে খুশি ফায়ার সার্ভিসের কর্মীরা। পাইলিং এর এতে চাপা পড়ছে, পরে আমরা মাটি করে প্রায় 1 ঘন্টা অপারেশনে আমরা এই কুকুরটাকে জীবিত উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। গর্ত থেকে কুকুরছানা জীবিত উদ্ধার হওয়ায় খুশি এলাকাবাসীও। কুকুরের বাচ্চার যে মা খুব দৌড়াদৌড়ি চিল্লাপাল্লা করতেছে অনেকক্ষণ ধরা, দড়ি দিয়া চেষ্টা করছি যে কামড় দিয়ে যাতে দড়িটা ধরে, কিন্তু সে অনেক ভয় পাওয়ার পরে সে দড়িটা ধরে নাই। ফায়ার সার্ভিস এসে উদ্ধার করতেছিল, আমরা সে পর্যন্ত দেখলাম। আমাদের বাসায় কুকুরটি থাকে, কুকুরটির 4টি বাচ্চা। নতুন জীবন ফিরে পেয়ে ছানাটি লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে চলে যায়। উদ্ধার হওয়া কুকুর ছানাটি ছাড়াও মা কুকুরটির আরও 3টি ছানা রয়েছে বলে জানায় এলাকাবাসী। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ। চারপাশে সবুজ পাহাড়ের সমারোহ আর নিচে নীল জলরাশি। এর ওপর 516 মিটার দীর্ঘ আর 175 মিটার উঁচু ঝুলন্ত সেতুতে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা কতটা রোমাঞ্চকর হতে পারে? হ্যাঁ, আসলেই সম্প্রতি বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতুর উদ্বোধন করেছে পর্তুগাল। বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বলা হয়ে থাকে পর্তুগালের উত্তরাঞ্চলের আভেরোকে। মূল শহরকে পর্তুগালের ভেনিস বলা হলেও শহরের বাইরের সৌন্দর্য আরো মনোমুগ্ধকর। এরোকা শহরের পাইবা নদীর উপর ঝুলন্ত সেতু থেকে চারপাশের দৃশ্য এনে দেবে স্বর্গীয় অনুভূতি। দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় বিশ্বের দীর্ঘতম পথচারী পারাপার সেতু উন্মুক্ত করেছে পর্তুগাল। রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে 516 এরোকা সেতুটি বৃহস্পতিবার স্থানীয়দের জন্য খুলে দেওয়া হয়। এটি বিশ্বের যে কোনো সেতু থেকে আলাদা। যাদের দুর্বল চিত্ত তাদের বলবো আপনারা নিচে তাকাবেন না, একবার ঘুরে যান, আপনার ভ্রমণের অভিজ্ঞতাই পাল্টে যাবে। যথেষ্ট নিরাপত্তাও রয়েছে। এই সেতুতে যখন আপনি উঠবেন তখন আপনার মনে হবে যে আপনি উড়োজাহাজে আছেন। শুনতে অবাক করা হলেও অনুভূতি তেমনই। সেতুটিতে একসাথে সর্বোচ্চ 100 জন উঠতে পারবেন বলে জানান এরোকার মেয়র মার্গারিতা বেলেম। আগে থেকে অনলাইনেও ভ্রমণের সময় নিতে পারবেন পর্যটকরা। এছাড়া আজ থেকে পর্যটকদের জন্য খুলছে পর্তুগালের দরজা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, আভেরো, পর্তুগাল। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোভিডকালেও সুযোগ সন্ধানী দেশের কিছু বেসরকারি হাসপাতাল। আকাশ ছোঁয়া আইসিইউ শয্যার বিল। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব অনেকে। ফোন দেওয়ার পরে বললো 15-16 হাজার টাকা হবে, আসার পরে তো শুনি 40। 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। করোনার থাবায় মৃত্যুপুরী নয়াদিল্লি। প্রতি 4 মিনিটে একজনের মৃত্যু। চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে ইউরোপ জুড়ে শঙ্কা। এবং পদ্মা সেতুতে সমানতালে চলছে রোডওয়ে ও রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। স্বাস্থ্যবিধি মেনে 3 শিফটে চলছে কর্মযজ্ঞ। আগামী বছরের মার্চেই চালুর আশা। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।